মণিপুরের প্রসঙ্গে আসবো এবার, কারণ মণিপুরে আবারও উত্তেজনা। গত 2 বছরেরও অধিক সময় ধরে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য, কিন্তু এবারও সেক্ষেত্রে শান্তি ফিরেনি পুরোপুরি। মণিপুরের এবারে সীমান্তের কাছে যৌথ বাহিনীর অভিযান, এবং সেই অভিযানে 4 জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। মণিপুরে জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন চালানোর সময় 4 জন জওয়ান আহত হয়েছেন বলে সূত্রের খবর। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, যে মণিপুরে আসাম রাইফেলসের জওয়ানরা খবর পায় যে তোমার মায়ানমার সীমান্তে বেশ কয়েকজন জঙ্গি জড়ো হয়েছে। তারপরই তারা এই ঘন জঙ্গলে তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেয়। সেই অপারেশন চলাকালীন আজকে সকালবেলা তোমার হচ্ছে 4 জন জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। যদিও আসাম রাইফেলসের পক্ষ থেকে এই মার্জনা করেন, এই ঘটনা নিয়ে কিন্তু বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর, সাসপেক্টেড মিলিটারি অ্যাম্বুশ সিকিউরিটি, মানে তোমার হচ্ছে সন্দেহভাজন 4 জন জঙ্গি সেখানে লুকিয়ে ছিল, এমনটাই জানা যাচ্ছে। তখনই তাদের সন্ধানে তল্লাশিতে নামে হচ্ছে আসাম রাইফেলসের জওয়ানরা, এবং পরিষ্কার জানা যাচ্ছে যে আসাম রাইফেলসের জওয়ানরা যে মায়ানমারের যে সীমান্ত, সেই মায়ানমার সীমান্তে পিলার নাম্বার 87, সেই পিলার নাম্বার 87তে তোমার হচ্ছে তল্লাশি চালানোর সময়তেই এই ঘটনাটা ঘটে, এবং খুব সকালবেলায় এই ঘটনাটা ঘটে। জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ে হচ্ছে জঙ্গিরা। তাতে এখনো জানা যাচ্ছে যে 4 জন আসাম রাইফেলসের জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের ক্রিটিক্যাল কন্ডিশনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সাইবুল ভিলেজ, যেই গ্রামটাতে অ্যাটাক হয়েছে, এখনো পর্যন্ত মণিপুর পুলিশ সূত্রের যে খবর, এখনো মণিপুর সূত্রের খবর যে সাইবুল ভিলেজ, এবং সেই ভিলেজের একদম খুব ক্লোজ ইন্দো মায়ানমার বর্ডার, সেই ইন্দো মায়ানমার বর্ডারের সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো জঙ্গি গ্রেপ্তার হয়েছে কিনা বা কারণ কোনো মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একেবারে। তবে এক্ষেত্রে এই মায়ানমারের যে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের উত্তর পূর্বের সীমান্ত নিরাপত্তা থেকে এই পরিস্থিতির উপর আরো খারাপ প্রভাব আনছে। দেখো, মায়ানমার সীমান্তে যে জঙ্গিরা, সেই জঙ্গিরা মণিপুর থেকে ধাওয়া খেলেই, সেটা অসম রাইফেলস বা তোমার হচ্ছে বিএসএফ বা সিআরপিএফ এর জওয়ানদের যে ওইখানে পোস্টিং করা হয়েছে এই জঙ্গি নিয়ন্ত্রণে, তারা ধাওয়া খেলেই এই ঘন জঙ্গল পেরিয়ে তারা সবসময় মায়ানমারে আস্তানা নেয়। মায়ানমারের বেশ কয়েকটি গোষ্ঠী তাদের আস্তানা দেয়, তার কারণ হচ্ছে এই মূলত অস্ত্র এবং ড্রাগ ব্যবসার জন্য। এবং সেখানেই আজকে এই 4 জন জঙ্গি সীমান্ত পেরিয়ে তারা মণিপুরে প্রবেশ করেছিলেন, এবং সেটাই গোপন সূত্রে আসাম রাইফেলসের জওয়ানরা খবর পায়। যেহেতু সকালবেলা ছিল, খুব সকালবেলা, ঘন জঙ্গল, তার মধ্যে কুয়াশা থাকে, তারা মানে অতর্কিতেই সেই অপারেশন শুরু করে, এবং সেই অপারেশনের সময়তেই তোমার হচ্ছে অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। তবে শতাব্দী, এটা স্পষ্ট না গুলির লড়াই হয়েছে না তাদের পিছন থেকে আঘাত করা হয়েছে, সেটা কিন্তু স্পষ্ট এখনো নয়। আসাম রাইফেলস যেহেতু এখনো এই বিষয়ে মানে কোনো সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে এটা ঠিক যে 4 জন জওয়ানকে গুরুতর অবস্থায় কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সেই সঙ্গে যেটা বলছিলেন যে মায়ানমার সীমান্তকে সবসময় কাজে লাগাচ্ছে মণিপুরের এই তোমার হচ্ছে কুকি জঙ্গিরা, এবং এই কুকি জঙ্গিরা তোমার হচ্ছে বিশেষ করে চায়নার সঙ্গে একটা তাদের যোগসাজশ রয়েছে। তাদের যে অস্ত্রগুলো লাগাতার উদ্ধার হচ্ছে, সেগুলো বেশিরভাগটাই কিন্তু সেখানে চায়না থেকে আসা, এবং চায়নার কারখানায় তৈরি হওয়া। এবং টানা যে ধরপাকড় চলছে, সেই ধরপাকড়ে কিন্তু অনেকটাই মাজা ভেঙেছে। বহুত দিন ধরে তারা কোনো বড় অ্যাকশন করতে পারেনি সেইভাবে মণিপুরে। আজকে তারা একটা অ্যাকশনের পরিকল্পনা ছিল বলে কিন্তু গোপন সূত্রে খবর পায় অসম রাইফেল।
তাই অসম রাইফেলসের যে তোমাকে প্রথমেই বললাম যে পিলার নাম্বারের কথা আমি বললাম, যে সেই পিলার নাম্বারের সামনেই তারা জড়ো হয় এবং আসাম রাইফেলস কাল বিলম্ব না করে, মানে 87 নম্বর পিলার ইন্দো মায়ানমারের যে বর্ডার, সেটা 87 নম্বর পিলারের সামনে জড়ো হতেই কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে। মায়ানমারের অস্থিরতাকে কাজে লাগিয়ে সেখানে জঙ্গিরা বারবার তোমার স্থান পাচ্ছে। এর আগের বারও কয়েকদিন আগেও কিন্তু ভারতীয় সেনা মায়ানমারের ভিতরে কিন্তু ড্রোন হামলা চালিয়েছিল জঙ্গিদের ডেরায়। এখনো যে মায়ানমারের ভিতরে বহু জঙ্গিদের আস্তানা রয়েছে সেটা কিন্তু এই ঘটনা থেকেই স্পষ্ট। তবে আজকে বড়সড় যে জঙ্গিদের নাশকতার ছক ছিল সেটা কিন্তু পরিষ্কার। তারা আজকে যে বর্ডার সীমান্ত ঘেঁষা যে এরিয়াগুলিতে সেখানে বড়সড় নাশকতার জন্যই কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছিল। কিন্তু যেহেতু আসাম রাইফেলস তোমার হচ্ছে সজাগ ছিল, তাই আসাম রাইফেলসের জওয়ানরা আহত হলেও মণিপুরের কোন নাগরিকের উপর কিন্তু জঙ্গিরা হামলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অর্থাৎ সকালে বড়সড় জঙ্গি হামলা কিন্তু মোকাবিলা করে দিল আসাম রাইফেলসের জওয়ানরা। একেবারে তাই। তবে এই কিছুদিন বাদে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর, উত্তর পূর্বের এই রাজ্য। সেই জায়গা থেকে আবারও সংঘর্ষের ঘটনা। সেখানে কি কোন রকমের জঙ্গি কার্যকলাপে জড়িত, নাকি তার অভ্যন্তরীণ সামাজিক কিংবা জাতিগত সমস্যা এর সঙ্গে জড়িত রয়েছে? দেখো, জাতিগত সমস্যা একটা রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই, কারণ সেটাকে সামনে রেখেই কিন্তু জঙ্গিরা সক্রিয়। এই জাতিগত সমস্যাকে কাজে লাগিয়ে যে জঙ্গিদের যে বড় গ্রুপটা, সেই জঙ্গিদের বড় গ্রুপটা মূলত হচ্ছে গাঁজা, মূলত তোমার হচ্ছে পোস্ত থেকে যে তৈরি হওয়া আফিম, এবং সেই সঙ্গে বিরাট একটা অস্ত্রের ব্যবসা তারা কিন্তু চালাচ্ছে। এবং এই যে উত্তর পূর্বের যে ছোট ছোট জঙ্গি সংগঠনগুলি এখন রয়েছে, এই তাদের থেকে যেমন তারা গাঁজা সাপ্লাই নেয়, গাঁজা সাপ্লাই একটা করে, আফিম সাপ্লাই করে, ইয়াবা ট্যাবলেট, মূলত এই যে তোমার হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলি থেকে যে ইয়াবা ট্যাবলেট, সেই ইয়াবা ট্যাবলেট এই মণিপুর সীমান্তকে ব্যবহার করে, মায়ানমার সীমান্তকে ব্যবহার করে এই জঙ্গি গোষ্ঠীগুলি সারা ভারতবর্ষে পৌঁছে দিচ্ছে। এটা একটা বিরাট নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক এই ধর্মকে সামনে রেখে বা জাতিগত সমস্যাকে সামনে রেখে এই এক শ্রেণীর মাথারা এই তোমার ড্রাগ এবং অস্ত্র, এই দুই ব্যবসাটা কিন্তু তারা কিন্তু বহুদিন ধরেই করে আসছে। এবং যেহেতু ভারতবর্ষের বিভিন্ন জাতিগত সমস্যা রয়েছে, এটা একটা সেন্টিমেন্ট জঙ্গিরা বরাবরই খাড়া করে। সেটা কাশ্মীরের ক্ষেত্রেও ধর্মকে নিয়ে আসে, উত্তর পূর্বে তোমার হচ্ছে জাতিগত সমস্যাকে তারা সামনে এসে কার্যত তাদের এই যে অবৈধ কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, সেই ব্যবসা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তবে মণিপুরের যবে থেকে মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লাই, তিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ছিলেন, তিনি মণিপুরে কাজ করেছেন এবং তিনি চায়নার যখন গোয়েন্দা দপ্তরে কাজ করেছেন, বিশেষ করে চায়না এবং সাউথ এশিয়ার দেশগুলিতে তিনি কাজ করেছেন। তার জন্য এই ধরনের জঙ্গি সংগঠনগুলিকে কিভাবে মোকাবিলা করতে হয় তা বর্তমান রাজ্যপাল মিস্টার অজয় ভাল্লাই জানেন। এবং অজয় ভাল্লাই তোমার হচ্ছে মণিপুরের চেয়ারে বসার পরই, রাজ্যপালের চেয়ারে বসার পরই লাগাতার কিন্তু এই যে সিআরপিএফ, বিএসএফ, অসম রাইফেলস, মণিপুর তোমার হচ্ছে পুলিশ, সেই সঙ্গে তোমার হচ্ছে এখন নার্কোটিক এনসিবি কে নামানো হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে নামানো হয়েছে। সেখানে আলাদাভাবে বেশ কিছু মামলা সিবিআই হাতে রয়েছে, বেশ কিছু মামলা এনআইএ এর হাতে রয়েছে। এই যে সমস্ত এজেন্সিগুলির সাঁড়াশি চাপে প্রায় 1 বছর ধরে কিন্তু জঙ্গিরা সেইভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। আর এই বড় দুর্ঘটনা না ঘটাতে পেরে জঙ্গিরা একটা মরিয়া ছিল। সাধারণ মানুষ অনেকেই, প্রায় ধরো 15,000 সাধারণ মানুষ, তারা কিন্তু ত্রাণ শিবির ছেড়ে এখন বাড়িতে ফিরেছেন, কৃষিকাজ শুরু করেছেন। এই বিষয়টাকে যদি বাধা না দিতে না পারে, তাহলে জঙ্গি সংগঠনগুলি আগামী দিনে প্রশ্নের মুখে পড়বে। এবং সেই সঙ্গে উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলির কাছে যদি এই ড্রাগ এবং আর্মস পৌঁছাতে না পারে, তাহলে এই একটা বিরাট একটা তারা কিন্তু প্রশ্নের মুখে পড়বে। তার জন্যই তারা আজকে একটা হামলার বড়সড় পরিকল্পনা নিয়েছিল সকাল আনুমানিক মনে করা হচ্ছে 6টা থেকে 6:30 নাগাদ, এবং সেটাকে যে কোনো ভাবেই হোক না কেন ভেস্তে দিয়েছে। তবে যত সময় যাবে কি ঘটনাটা ঘটেছিল আজকে তোমার হচ্ছে মায়ানমার সীমান্তে
কি ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল সেটা আস্তে আস্তে আরো বেশি প্রকাশ হবে। অবশ্যই তাই। তবে সেক্ষেত্রে এই যে মণিপুরে সেখানে বড় কোনো সংঘর্ষের বিষয় না হলেও কয়েকদিন পর পরই দেখা যায় যে সেখানে জঙ্গি কার্যকলাপ রয়েছে এবং জঙ্গি কার্যকলাপ যে অব্যাহত রয়েছে সেটা কিন্তু অস্বীকার করার বিষয় নয়। সেই জায়গা থেকে তাদেরকে অস্ত্র কিংবা লজিস্টিক সাপোর্টের কথাই যদি বলি, সেটাই বা কোথা থেকে আসছে? লজিস্টিক সাপোর্ট একেবারেই মায়ানমারের সীমান্ত থেকে, মায়ানমার থেকেই মূলত আসে। মায়ানমারের বেশ কিছু বিদ্রোহী সংগঠনগুলির সঙ্গে এর আগে ভারত সরকার এবং তোমার হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা নর্থ ব্লকে আলোচনা করেছিল। সেটা প্রায় খুব বড় জরুরি 2 থেকে 2.5 মাস। কিন্তু সেই আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার। তারপর মণিপুর এখন যেহেতু মায়ানমারের যে জুন্টা সরকার, সেই জুন্টা সরকারের হাতে পুরো মায়ানমারটা কিন্তু নেই। বিশেষ করে বাংলাদেশের তোমার হচ্ছে টেকনাফ চত্বরটা পুরোপুরি আরাকাইন আর্মির দখলে। অন্যদিকে এই যে তোমার হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলির যে সীমান্ত সেটা কিন্তু আরাকাইন আর্মির দখলেই রয়েছে এবং সেখানে শুধু আরাকাইন আর্মি না, অনেক কয়েকটা সংগঠন রয়েছে। এবার এর মধ্যে থেকে 2-3টে সংগঠন কিন্তু তোমার হচ্ছে এই জঙ্গিদের থেকে তারাও মানে এই মণিপুরের যে জঙ্গিগুলির গোষ্ঠীরা রয়েছে, উত্তর পূর্বের যে জঙ্গি গোষ্ঠীরা রয়েছে, তাদের অস্ত্র, ইয়াবা ট্যাবলেট এবং এই মণিপুরের যে চারশোয়া যে পোস্ত, সেই পোস্টের মাধ্যমে যে ড্রাগ এবং বিশেষ করে এই উত্তর পূর্বে মণিপুরের গাঁজা, ত্রিপুরার গাঁজা, এইগুলো মোটামুটি তারা একটা ব্যবসায়িক লেনদেন তৈরি করছে। যদি ব্যবসায়িক লেনদেন তৈরি করতে না পারে তাহলে কিন্তু তারা মায়ানমারে এই জুন্টা সরকারের উপরে জুন্টা সরকারের সঙ্গে তারা যে রক্তক্ষয়ী সংঘর্ষ আজ প্রায় 2 বছর ধরে চালাচ্ছে সেটা তারা চালাতে পারবে না। তার জন্যই তোমার যে মায়ানমারের পরিস্থিতি যত অস্থির হবে ততই কিন্তু উত্তর পূর্বের জন্য এটা একটা থ্রেট। আর এই বিষয়টা বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রায় আজ থেকে 2 মাস আগে পর পর অন্তত 2 থেকে 3টি বৈঠক করেছিলেন। কিন্তু সেই বৈঠকে কি হয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে মায়ানমারের পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং সেই উন্নতির সুফল কিছুটা হলেও মণিপুরে পাচ্ছে। তবে জঙ্গিরা সবসময় তারা তাদের যে শক্তি পরীক্ষা, সেই শক্তি পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। তার কারণ হচ্ছে মণিপুর সহ উত্তর পূর্বের যে ব্যবসায়িক সংগঠনগুলি রয়েছে, যে বড় বড় কর্পোরেট অফিসগুলি রয়েছে, সেখান থেকেও প্রচুর টাকা এই জঙ্গিদের ফান্ডে যায়। যদি তারা এরকম প্রমাণ দিতে না পারে তাহলে তাদের ফান্ডে টাকা আসবে না। এইসব কারণেই মূলত আজকে মণিপুরে এই তোমাকে বললাম পিলার নাম্বার 87 সামনে একটা তোমার গ্রামের ভিতরে তোমার হচ্ছে হামলার চক্রান্ত করেছিল, তারা জড়ো হয়েছিল। মনে করা হচ্ছে জঙ্গিদের দলে অন্তত 4 জন ছিল, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় কতজন ছিল। তবে মানে যেহেতু মণিপুরের তোমার হচ্ছে সিকিউরিটির দায়িত্বে অনেকটাই থাকে আসাম রাইফেলস সজাগ ছিল বলে আজকে কিন্তু বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরো একবার মণিপুরের সাধারণ মানুষ। ধন্যবাদ। অর্থাৎ মায়ানমার সীমান্তের এই উত্তেজনার রেশ এবার পড়ছে মণিপুরে এবং মণিপুরের এই উত্তেজনা যেখানে জঙ্গি দমন অভিযান চালিয়েছিল সেনাবাহিনী এবং সেখানে আহত হয়েছেন 4 জন জওয়ান। এই হামলার পরে যদিও তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার অন্যদিকে চেষ্টা করা হচ্ছে। তবে এই জঙ্গি দমন কার্যকলাপ কবে নাগাদ মণিপুরে থামে এবং আগামী দিনে নিরাপত্তা বাহিনী বা কি পদক্ষেপ নেয় সেটা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।